বন্ধুরা, আপনারা যারা মহাস্থান আসতে চান, এটা হচ্ছে মহাস্থান সিএনজি স্ট্যান্ড। এখানে আপনাদের আসতে হবে, স্ট্যান্ড থেকে হাঁটে যেতে পারবেন। চলুন। এই হচ্ছে মহাস্থান। আপনারা যারা মাজার দেখতে যাবেন, তারা এই পাশের রাস্তাতে গেলে মাজার দেখতে পাবেন ও লক্ষিন্দরের বাসর ঘরও পাবেন। আপনারা যারা বিপরীত রাস্তা দিয়ে যেতে চান, তারা ভ্যানে চড়বেন অবশ্যই। আর ভ্যানে চড়ে 10 টাকা ভাড়া নেবে। প্রথমে আপনারা পাবেন শিলাদেবীর ঘাট, জাহাজঘাটা, গোবিন্দভিটা ও জাদুঘর। মহাস্থানগড় সিএনজি স্ট্যান্ড থেকে মাজারে হেঁটে যেতে 2 মিনিটের মতো সময় লাগে। তো এটাই সেই মাজার। তো এই দিকে আপনারা যাইতে পারবেন। মহাস্থানগড় বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম শহরের প্রত্নতান্ত্রিক স্থান। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামটিতে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ রয়েছে, যা পুণ্ড্রবর্ধনের ভূখণ্ডে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধনপুরা নামে পরিচিত ছিল। সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে তাকালেই দেখতে পাবেন মাজার শরীফ। দেশ বিদেশের অনেক জায়গা থেকেই মাজার দেখতে আসে অনেক মানুষ। খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতান্ত্রিকভাবেই তার প্রমাণ মিলেছে। মাজার শরীফ মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে হযরত শাহ সুলতান মাহমুদ বলখির মাজার শরীফ অবস্থিত। কথিত আছে, মাছের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্রভূমিতে আসেন, তাই তাকে মাইসাওয়ার বলা হয়। কথিত আছে, হযরত মীর বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র মানত করে গরু কুরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাইসাওয়ারের আগমন ঘটে। মাজারের পাশেই রয়েছে একটা সুন্দর বড়ই গাছ, আর সেই বড়ই গাছে কোনো কাঁটা নেই। এইটা হচ্ছে মাজারের ভান্ডারখানা, আর মাজারের ভান্ডারখানা থেকে সবাই খাবার নিতে পারবেন। এটা হচ্ছে দুধশিলা পাথর। এখানে দুধ ঢাললে দুধ ভিতর থেকে অটোমেটিক শোষণ করে নিয়ে নেয়। এই সেই পাথর। শুক্রবারে মহাস্থানগড়ে অনেক ভিড় হয়ে থাকে, আর মহাস্থানগড়ে সাধুগুরুদের এমন গান প্রায় অনেক জায়গাতেই শোনা যায়। এই রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে গেলে আমরা সেই কূপের সন্ধান পাব। এখানেই দেখতে পাবেন সেই কূপ, আর এই কূপকে নিয়ে অনেক রহস্যময় ঘটনা রয়েছে। এটা একটা অমর কূপ, যে কূপের পানি দ্বারা মৃত ব্যক্তিরা নবজীবন ফিরে পেত। এই কূপের পানি একসময় অমরত্ব হারিয়ে ফেলে। তার কারণ, এই মহাস্থানগড়ে একসময় বড় যুদ্ধ হয়েছিল, আর তখন রাজা পরশুরামের সৈন্যরা মারা গেলেও পুনরায় জীবিত হতো। আর একই সৈন্যকে বারবার যুদ্ধ করা দেখে অবাক হয়ে পড়ে বিপরীত দলের সেনারা। তখন গুপ্তচরের মাধ্যমে জানতে পারে সেই কূপের রহস্যময় পানির কথা,
তখন সেই কূপের পানিকে নষ্ট করার জন্য একটা কাকের দ্বারা এক টুকরা গরুর মাংস সে কূপে ফেলে দেওয়া হয়। আর তখন থেকেই এই কূপের পানি আর কাজ করে না। কালের বিবর্তনে এখন সেই কূপের পানি শুকিয়ে গেছে। জিয়তকুণ্ড থেকে শিলাদেবীর ঘাট অল্প একটু দূরত্ব। এই পথ দিয়েও আপনারা যেতে পারবেন শিলাদেবীর ঘাটে। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল। 2016 সালে একে ঘোষণা করা হয় সার্কের সংস্কৃতি রাজধানী হিসেবে। শিলাদেবীর ঘাট বগুড়া জেলা মহাস্থানগড় থেকে প্রায় 200 মিটার পূর্বে করতোয়া নদীতে অবস্থিত। এই ঘাটের মূল অবস্থান মহাস্থানগড়ের বৈরাগ্য ভিটার বিপরীত দিকে। স্থানীয় কাহিনী অনুযায়ী শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন বা ভাগ্নী। মুসলিম সাধক শাহ সুলতান বকলি মাইসাওয়ার কুকৃত রাজা পরশুরাম পরাজিত হবার পর শিলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মাহুতি দেন। মহাস্থানগড়ের বির্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন পুণ্ড্রবর্ধন ভুক্তির রাজধানী পুণ্ড্রনগরের সুদীর্ঘ প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। এ ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এই দুর্গনগরী পর্যায়ক্রমে মাটি ও ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত, যা উত্তর দক্ষিণে 1525 মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 1370 মিটার প্রশস্ত ও চতুর্পার্শ্বস্থ সমতল ভূমি হতে 5 মিটার উঁচু। বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী ও অপর 3 দিকে গভীর পরীক্ষা নগরীর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রত্নতান্ত্রিক নিদর্শন হতে জানা যায় যে কয়েকশো শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাগণের রাজধানী ছিল। দুর্গের বাইরে উত্তর পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে এখনও বিভিন্ন ধরনের বহু প্রাচীন নিদর্শন রয়েছে, যা উপশহরের সাক্ষ্য বহন করে। উল্লেখ্য, বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েন সাংগ ভারতবর্ষ ভ্রমণকালে 639 থেকে 645 পুণ্ড্রনগর পরিদর্শন করেন। প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ স্যার আলেকজান্ডার কার্নিংহোম 1879 খ্রিস্টাব্দের মহাস্থানগড়ের ধ্বংসাবশেষকে হুয়েন সাংগ বর্ণিত পুণ্ড্রনগর হিসেবে সঠিকভাবে শনাক্ত করেন। 1928 থেকে 1929 সালের মহাস্থানগড়ে সর্বপ্রথম প্রত্নতান্ত্রিক উৎখনন কার্য শুরু করা হয়। এ সময় নগরীর মধ্যে বৈরাগী ভিটা, মুনির ঘোন ও বাহিরে গোবিন্দ ভিটা নামক 3টি স্থানে খনন করা হয়। দীর্ঘদিন পর 1960 থেকে 1961 সালে এবং পরবর্তীতে 1988 সাল হতে নিয়মিতভাবে দুর্গের বিভিন্ন অংশ উৎখনন করা হয়। বন্ধুরা, এই হচ্ছে মহাস্থানের জাহাজঘাটা স্থান। আর এখানে ক্যামেরা অ্যালাউ না, এখানে আপনারা শুধু ফোন দিয়ে ভিডিও করতে পারবেন, কিন্তু ড্রোন বা ক্যামেরা এসব অ্যালাউ হবে না, ফোনের ক্যামেরা অ্যালাউ। 1993 হতে বাংলাদেশ ও ফ্রান্স সরকার যৌথভাবে মহাস্থানগড় খনন শুরু করায় এখানকার প্রত্নতান্ত্রিক গবেষণার ক্ষেত্রে এক নতুন মাত্রা পায়। প্রথম পর্যায়ে 1999 পর্যন্ত পূর্ব দুর্গ প্রাচীরের মধ্যবর্তী এলাকায় খনন করা হয়। দ্বিতীয় পর্যায়ে 2000 সাল থেকে মাজারের পশ্চিম পাশে খননের কাজ শুরু করা হয়। দীর্ঘ সময়ব্যাপী ব্যাপক অনুসন্ধান ও খননের ফলে দুর্গনগরীর অভ্যন্তরে খ্রিস্ট 4র্থ শতক থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত প্রায় নিরবিচ্ছিন্নভাবে বসতি নিদর্শন উন্মোচিত হয়েছে। বন্ধুরা, এখানে আমার 2 জন সাবস্ক্রাইবার অর্থাৎ আমার ফ্রেন্ড পেয়ে গেছি আমি, আমাকে ফলো করে এনারা। কিছু বলতে পারেন ভাই? জি, সবাই ভাইকে সাপোর্ট করবেন ঠিকভাবে। আর ভাই অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে ইউটিউব চ্যানেলে, সবাই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিবেন। ভাই ভালো থাকবেন। হ্যাঁ জি ভাইয়া, অবশ্যই দেখা হবে। জি। বন্ধুরা,
এইটা হচ্ছে মহাস্থান জাদুঘর। বন্ধুরা, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য 10 টাকা করে টিকিট, আইডি কার্ড যদি থাকবে, আর সাধারণ মানুষের জন্য 30 টাকা। আমি 30 টাকাতে টিকিট কেটেছি, চলুন ভিতরে গিয়ে দেখাই। মহাস্থানগড় জাদুঘর ফিল্ডে সৃষ্টি করা হয়েছে রং বেরঙের ফুলবাগান। জাদুঘরের চারপাশে নানা জাতের গাছ লাগিয়ে এর আকর্ষণ আরও বাড়িয়ে তোলা হয়েছে। দূর দূরান্ত থেকে আগতদের জন্য মহাস্থানগড়ের টিলা সংলগ্ন আমবাগানে গড়ে তোলা হয়েছে পিকনিক স্পট। দেশ বিদেশে ভিআইপিদের জন্য করতোয়া নদীর ওপর অত্যন্ত সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে আধুনিক ইমারত। জাদুঘর কাস্টোডিয়ানের অনুমতি নিয়ে সেখানে অতিথিরা থাকতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে মহাস্থানের প্রত্নতান্ত্রিক জাদুঘর। এর ভিতরে ক্যামেরা এলাও না, তাই আমি ভিতরে ছবি দেখাতে পারিনি আপনাদের। জাদুঘরের পূর্ব পাশেই গোবিন্দভিটা, আর গোবিন্দভিটায় যেতে হলে গুনতে হবে 20 টাকা। মহাস্থান ঘর আসবেন আর কটকটি খাবেন না, তা হতেই পারে না। মহাস্থানের রাস্তার দুই পাশে বিভিন্ন কটকটির দোকান আছে। মহাস্থানের কটকটি যেমন বিখ্যাত মহাস্থান নামটি, তেমন বিখ্যাত এখানকার কটকটি। কিভাবে অরিজিনাল কটকটি চিনব, চলুন শোনা যাক। আদাব মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ। কটকটি কিভাবে বিক্রি করতেছেন নাকি? কটকটি এগুলো আপনার কেজি ভাव বিক্রি হয়। কেজি ভাও? আর মানে পাম অয়েলের তেলে ভাজাটা ওটা হচ্ছে আপনার 150 টাকা কেজি, আর ডালডা ভাজাটা হচ্ছে আপনার 180 টাকা, আর একটা ঘিয়ে স্পেশাল ওটা হচ্ছে আপনার 220 টাকা কেজি। তো এটার অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে বলতো? ওটা আপনি খাতে যদি আপনি একবারে ডুপ্লিকেট, সেটা হচ্ছে বেশি হার্ড হবে, শক্ত হবে। আর যেটা 180 ওর চাইতে একটু নরম হবে। আর যেটা একবারে স্পেশাল ঘিয়েরটা, ওটা একবারে সফট, একবারে নরম হবে, ওটা সব চাইতে। মানে এটাই হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার উপায়। কালারটা আছে, এই কালার গুলো কালার বিভিন্ন কালার, এটা নিজে মানে নিজেরাই কালার করা যায়। যেমন পাটাগুড়ের বিভিন্ন কোয়ালিটি কালার, ঠিক সেই কালারটাই আমরা তৈরি করি। তো আমাদের ভিডিও থেকে যদি কেউ আসে কোনো কাস্টমার, তাহলে আপনাদের তাদের জন্য কি কোনো ছাড় আছে কিনা? অবশ্যই, যদি আপনি গেলে এমনিতেই আমরা লাভই করি সীমিত, কারণ বাইরের লোক যদি আসে মানে 250 টাকা কিনে, আর যদি ইউটিউবের লোক বা পরিচিত লোকজন, অবশ্যই এদেরকে আমরা 20 টাকা ছাড় দিই। ধন্যবাদ। ঠিক আছে, কেউ আসলে অবশ্যই নিবেন, কম নিবেন। হ্যাঁ, ধন্যবাদ। মানে দোকানদার আপনারা যারা আসবেন এখান থেকে কটকটি নিতে পারবেন। আর অরিজিনাল ডুপ্লিকেট সেটা তো বলেই দিল ওই মামা। আর আপনারা যদি ভিডিও দেখে আসেন অবশ্যই কম নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।